যে মানুষটি আজ শহরের সবচেয়ে দামি পারফিউম মেখে আভিজাত্যের শিখরে বসে আছেন, তার শরীরের গভীরে লুকিয়ে আছে ড্রেনের পচা পানির চেয়েও দুর্গন্ধময় এক অতীত। রাত ৩টে। ঢাকা শহরের বুক চিরে বয়ে যাওয়া কনকনে ঠান্ডা বাতাসটা আজ যেন একটু বেশিই ধারালো। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় কুয়াশা কণাগুলো প্রেতাত্মার মতো নাচছে। শহরের এক কোণে ডাস্টবিনের স্তূপের পাশে দাঁড়িয়ে আছে এক যুবক, আরিয়ান। তার পরনে দামি ব্ল্যাক ব্লেজার, চোখে চশমা, কিন্তু তার দৃষ্টি স্থির হয়ে আছে সেই নোংরা ডাস্টবিনটার দিকে। আরিয়ান আলতো করে ডাস্টবিনের কিনারায় হাত রাখল। পচা আবর্জনার তীব্র গন্ধ তার নাকে লাগছে না, কারণ তার স্মৃতিতে এর চেয়েও ভয়ঙ্কর গন্ধ গেঁথে আছে। ঠিক ২৫ বছর আগে এই জায়গাতেই এক পলিথিন মোড়ানো নবজাতককে ফেলে রেখে গিয়েছিল একজোড়া ঘাতক হাত। সেই হাত দুটো ছিল দামি গ্লাভসে মোড়ানো। সেই হাত ছিল এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব, সোলেমান সাহেবের। আরিয়ান বিড়বিড় করে বলল, শুরুটা এখানেই হয়েছিল, শেষটাও এখানেই হবে। আরিয়ান বড় হয়েছে রহমত আলীর ঝুপড়িতে। রহমত আলী পেশায় একজন সামান্য মুচি, কিন্তু তার হৃদয়টা ছিল বিশাল। ডাস্টবিনের পাশ থেকে কুড়িয়ে পাওয়া সেই আদমরা শিশুটিকে তিনি নিজের বুকের ওমে আগলে রেখেছিলেন। আরিয়ান তখন থেকেই ধীর স্থির। সে কথা কম বলত, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল প্রখর। স্কুলের বেতন দিতে না পেরে যখন তাকে অপমান করা হতো, সে কাঁদত না, বরং লাইব্রেরির কোনায় বসে আইনের বই উল্টাত। সে বুঝতে পেরেছিল তার মতো পরিচয়হীন মানুষের জন্য আইনই হল একমাত্র ঢাল। আরিয়ান কোনোদিন জানত না তার আসল বাবাকে। সে জানত রহমত আলীই তার সব, কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। ২ বছর আগে রহমত আলী ভীষণ অসুস্থ হয়ে পড়েন। অর্থাভাবে আরিয়ান যখন পুরনো খবরের কাগজ আর ভাঙাড়ি জিনিস বিক্রি করতে যায়, তখন তার হাতে পড়ে একটি পুরনো ডায়েরি। ডায়েরিটি ছিল সোলেমান সাহেবের সাবেক ব্যক্তিগত ড্রাইভার কাসেম আলীর। কাসেম আলী মৃত্যুর আগে অপরাধবোধ থেকে সেই ডায়েরিতে লিখে গিয়েছিলেন সেই কাল রাতের কথা। ডায়েরির পাতায় লেখা ছিল, ১৯৯৯ সালের সেই বৃষ্টি ভেজা রাতে সোলেমান সাহেব নিজের অবৈধ সন্তানকে পলিথিনে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিতে বলেছিলেন। আমি নিজের চোখে তাকে সেই নবজাতককে আবর্জনার স্তূপে ছুঁড়ে রাড়তে দেখেছি। ডায়েরির সাথে ছিল একটি ছোট লকেট, যা নবজাতকের গলায় ছিল। আরিয়ান চমকে উঠল। সেই একই লকেট রহমত আলী তাকে দিয়েছিলেন তার শৈশবে। সেই মুহূর্তেই আরিয়ানের পৃথিবী ওলটপালট হয়ে যায়। যে মানুষটাকে সে দূর থেকে সফলতার আইকন হিসেবে দেখত, সেই মানুষটাই আসলে তার খুনি। সেই দিন থেকে আরিয়ান আর সাধারণ ছেলে রইল না, সে হয়ে উঠল এক অদৃশ্য শিকারী। শহরের অন্য প্রান্তে একটি সুসজ্জিত অট্টালিকা। সোলেমান সাহেব তার ড্রয়িং রুমে বসে দামি সিগার টানছেন। তার অভিব্যক্তিতে এক ধরনের নিষ্ঠুর আভিজাত্য। দেয়ালে টাঙানো তার পূর্বপুরুষদের ছবি, অথচ তার নিজের রক্ত বইছে এক ডাস্টবিনের পাশে বড় হওয়া যুবকের শরীরে। এই সত্যটা তিনি কবরে নিয়ে যেতে চান। সুলেমান সাহেবের দর্শন খুব সহজ, ক্ষমতা আর টাকা থাকলে ইতিহাস মুছে ফেলা যায়। তিনি তার কেরিয়ারে অজস্র মানুষকে পিষে দিয়ে উপরে উঠেছেন। তার কাছে রক্তের সম্পর্ক মানে শুধু উত্তরাধিকার, যদি না সেই রক্ত তার সম্মানে আঘাত হানে। ২৫ বছর আগেকার সেই ভুল আজ তার কাছে কেবলই এক আবছা স্মৃতি। কিন্তু তিনি জানতেন না, সেই স্মৃতিই আজ এক জ্যান্ত দুঃস্বপ্ন হয়ে তার দরজায় কড়া নাড়তে শুরু করেছে। আরিয়ান এখন আর সেই অসহায় শিশু নয়, সে এখন শহরের উদীয়মান এক তুখোর আইনজীবী। তার প্রতিটি পদক্ষেপ হিসেবেই। সে গত ২ বছর ধরে তিল তিল করে প্রমাণ জোগাড় করেছে। কাসেম আলীর ডায়েরি থেকে শুরু করে সেই রাতের হাসপাতালের নার্স, কাউকে সে বাদ দেয়নি। আরিয়ান তার পালক পিতা রহমত আলীর কুচকানো হাত দুটো শক্ত করে ধরল। রহমত আলী কাঁপা গলায় বললেন, বাবা আরিয়ান, লোকটা অনেক শক্তিশালী, ওর হাতে পুলিশ, প্রশাসন সব। তুই কি পারবি এই পাহাড়ের সাথে লড়তে? আরিয়ান সোলেমান সাহেবের ছবির দিকে তাকিয়ে একটা শীতল হাসি হাসল। তার চোখের মণিতে তখন প্রতিশোধের আগুন। সে শান্ত গলায় বলল, বাবা, সে আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আমাকে মুক্তি দিয়েছিল। সে ভেবেছিল পরিচয়হীন মানুষ মরে যায়, কিন্তু সে জানত না পরিচয়হীন মানুষের হারানোর কিছু থাকে না। আর যার হারানোর কিছু থাকে না, তার চেয়ে ভয়ঙ্কর যোদ্ধা এই পৃথিবীতে আর কেউ হয় না। সে আমাকে রক্ত দিয়েছে, কিন্তু আপনি আমাকে জীবন দিয়েছেন। আজ রক্তের ঋণের চেয়ে লালন পালনকারীর শ্রেষ্ঠত্ব প্রমাণের সময় এসেছে। ঘটনা প্রবাহ নাটকীয় মোড় নিতে শুরু করে যখন সোলেমান সাহেবের একটি চ্যারিটি ফাউন্ডেশনের বিরুদ্ধে দুর্নীতির মামলা ঠুকে দেয় আরিয়ান। এটি ছিল কেবল একটি ট্র্যাপ। আরিয়ান জানত সোলেমান সাহেব এই মামলা লড়তে আসবেন, এবং সেখানেই শুরু হবে আসল খেলা, যেখানে আইন নয়, কাঠগড়ায় উঠবে তার পিতৃত্ব। কিন্তু আরিয়ান জানত না সোলেমান সাহেবও বসে থাকার পাত্র নন।
তিনি যখন গোয়েন্দা মারফত জানতে পারলেন এই তরুণ আইনজীবী তার গোপন অতীত খুঁড়ছে, তখন তিনি তার অন্ধকার জগতের লেলিয়ে দেওয়া বাহিনী পাঠিয়ে দিলেন আরিয়ানের ঝুপড়ি ঘরের দিকে। রাত 12টা। আরিয়ানের ঘরের দরজা লাথি মেরে ভেঙে ভেতরে ঢুকল 4 জন সশস্ত্র গুন্ডা। আরিয়ান কি পারবে এই অতর্কিত হামলা থেকে নিজেকে বাঁচাতে, নাকি সত্য প্রকাশের আগেই তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হবে? আরিয়ান কি জানত সোলেমান সাহেব তার উপর হামলা করবে? তার পরের চাল কি হতে যাচ্ছে জানতে হলে চোখ রাখুন পরবর্তী অংশে। ক্ষমতা দিয়ে হয়তো মানুষের মুখ বন্ধ করা যায়, কিন্তু বিবেকের চিৎকার আর সময়ের প্রতিশোধ থামানোর শক্তি কারও নেই। দরজা ভেঙে ভেতরে ঢোকা 4 জন সশস্ত্র গুন্ডার সামনে আরিয়ান একদম শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে ভয় নয়, বরং এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল। রহমত আলী এক কোনায় ভয়ে থরথর করে কাঁপছিলেন। গুন্ডাদের সর্দার দাঁত বের করে হাসল। কি রে উকিল সাহেব, অনেক পুরনো ফাইল ঘাটাঘাটি করছিস? বেশি পড়াশোনা স্বাস্থ্যের জন্য ভালো না। গুন্ডাটা যখন আরিয়ানের কলার ধরতে গেল, ঠিক সেই মুহূর্তে আরিয়ান মুচকি হেসে আলতো করে তার পকেটে থাকা একটি রিমোট টিপল। সাথে সাথে ঝুপড়ির চারপাশ থেকে তীব্র ফ্ল্যাশলাইটের আলো জ্বলে উঠল এবং ডজনখানেক পুলিশকর্মী ঘরটি ঘিরে ফেলল। আরিয়ান আগে থেকেই জানত সোলেমান সাহেব তাকে আক্রমণ করবেন, তাই সে নিজেই পুলিশকে খবর দিয়ে রেখেছিল। এটি ছিল সোলেমান সাহেবকে দেওয়া তার প্রথম পাল্টা আঘাত। পরদিন সকালে খবরের কাগজের পাতায় বড় করে হেডলাইন এলো, বিখ্যাত সমাজসেবক সোলেমান সাহেবের গুন্ডা বাহিনী পুলিশের হাতে গ্রেপ্তার। সোলেমান সাহেবের বিশাল ডাইনিং টেবিলের ওপর খবরের কাগজটা আছড়ে পড়ল। তার মুখটা রাগে আর অপমানে নীল হয়ে গেছে। জীবনে প্রথম কেউ তাকে জনসম্মুখে চ্যালেঞ্জ করার সাহস করেছে। তিনি তার ব্যক্তিগত সচিবকে ধমকে উঠলেন, কে এই আরিয়ান? কোত্থেকে এসেছে সে? তার শিকড় খুঁজে বের করো। কয়েক ঘণ্টা পর যখন সচিব কাঁপতে কাঁপতে জানালো যে আরিয়ানের কোনো স্থায়ী ঠিকানা নেই এবং সে ছোটবেলায় এক ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া শিশু, তখন সোলেমান সাহেবের হাত থেকে দামি কফির কাপটা পড়ে ভেঙে গেল। তার মস্তিষ্ক 25 বছর আগের সেই কাল রাতের স্মৃতিতে ফিরে গেল। তিনি বিড়বিড় করে বললেন, অসম্ভব, সে বেঁচে থাকতে পারে না। সোলেমান সাহেব এবার আর গুন্ডা নয়, বরং তার আইনি এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার শুরু করলেন। আরিয়ানের বার কাউন্সিল লাইসেন্স বাতিল করার হুমকি দেওয়া হলো। রহমত আলীর সেই ছোট্ট ঝুপড়ি উচ্ছেদ করার জন্য বুলডোজার পাঠানো হলো। আরিয়ানের ব্যক্তিগত জীবনের ওপর প্রতিটি আঘাত ছিল সোলেমান সাহেবের পক্ষ থেকে একটি মরণ কামড়। আদালতের করিডোরে অবশেষে 2 জনমের মুখোমুখি দেখা হলো। একদিকে শুভ্র পোশাকে আভিজাত্যের প্রতীক সোলেমান সাহেব, অন্যদিকে কালো কোটে ন্যায়ের প্রতিচ্ছবি আরিয়ান। করিডোরের নিস্তব্ধতা, দুজনের মধ্যে কোনো কথা হল না। সোলেমান সাহেব ঘৃণাভরা দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালেন। আরিয়ান কোনো কুৎসিত মন্তব্য করল না, সে শুধু স্থির চোখে তার জন্মদাতার চোখের দিকে তাকিয়ে রইল। সেই নীরব চাহনি ছিল হাজারো ডায়লগের চেয়েও শক্তিশালী। আরিয়ানের চোখে ছিল প্রশান্তি, আর সোলেমান সাহেবের চোখে ছিল অজানার আতঙ্ক। সোলেমান সাহেব নিচু স্বরে বললেন, রাস্তার আবর্জনা রাস্তায় থাকাই ভালো, ডাস্টবিন থেকে তুলে আনলে সে আবর্জনাই থাকে। আরিয়ান শান্ত গলায় উত্তর দিল, আবর্জনা যদি ডাস্টবিনে থাকে তবে তা নোংরা, কিন্তু সেই আবর্জনা যদি কারো রক্তে মিশে থাকে তবে তা ক্যান্সার, আর আমি সেই ক্যান্সার অপারেশন করতে এসেছি। আদালতের ভেতরে পিনপতন নীরবতা। সোলেমান সাহেবের আইনজীবী আরিয়ানকে অপমান করার সব রকম চেষ্টা করলেন। তিনি দাবি করলেন আরিয়ান একজন পরিচয়হীন মানুষ এবং সে শুধু প্রচার পাওয়ার জন্য এই ভিত্তিহীন মামলা করেছে। বিচারক যখন আরিয়ানকে তার বক্তব্য পেশ করতে বললেন, আরিয়ান ধীর পায়ে কাঠগাড়ার সামনে গিয়ে দাঁড়াল। সে আদালতের সামনে কাসেম আলীর সেই পুরনো ডায়েরি এবং ছোটবেলার লকেটটি পেশ করল। পুরো আদালত স্তব্ধ হয়ে গেল যখন আরিয়ান চিৎকার করে বলল না, বরং খুব ঠান্ডা মাথায় একটি প্রস্তাব দিল, মাননীয় আদালত, সত্য এবং মিথ্যার মাঝখানে যে দেওয়ালটি দাঁড়িয়ে আছে তা ভাঙার জন্য আমার কাছে একটি মাত্র চাবি আছে। আমি সোলেমান সাহেবের সাথে আমার ডিএনএ টেস্টের দাবি করছি। সোলেমান সাহেবের কপালে ঘাম জমতে শুরু করল। তিনি জানতেন এই টেস্ট মানেই তার সাজানো সাম্রাজ্যের পতন। তিনি চিৎকার করে প্রতিবাদ জানালেন, কিন্তু আরিয়ানের হাতে থাকা প্রমাণের জোর ছিল পাহাড়ের মতো অটল। আদালত কক্ষ থেকে বেরিয়ে আসার সময় আরিয়ান দেখল সোলেমান সাহেবের হাত কাঁপছে। তিনি বুঝে গেছেন এই ছেলেটি তাকে ছাড়বে না। সোলেমান সাহেব তার শেষ অস্ত্র হিসেবে রহমত আলীকে অপহরণ করার পরিকল্পনা করেন। রাত নেমে এলো। আরিয়ান ঘরে ফিরে দেখল রহমত আলী নেই, শুধু মেঝের ওপর পড়ে আছে তার সেই ছেঁড়া গামছাটি। আরিয়ানের ফোন বেজে উঠল। ওপাশ থেকে সোলেমান সাহেবের গম্ভীর কণ্ঠ শোনা গেল, আরিয়ান, তোমার ডিএনএ রিপোর্ট আসার আগেই হয়তো তোমার জীবনের একমাত্র অবলম্বনটি চিরতরে হারিয়ে যাবে। মামলা প্রত্যাহার করো, নয়তো।
আরিয়ান কি তার পালক পিতাকে বাঁচাতে পারবে? ডিএনএ রিপোর্টে কি সত্যি সোলেমান সাহেবের পাপ ফাঁস হবে, নাকি ক্ষমতার দাপটে সত্য আবারও ডাস্টবিনে হারিয়ে যাবে? প্রিয় দর্শক, আরিয়ানের এই লড়াকু গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। পরবর্তী পর্বে আমরা দেখব গল্পের সেই চূড়ান্ত ক্লাইম্যাক্স। রক্তের সম্পর্ক আমাদের জন্ম দিতে পারে, কিন্তু কর্ম আর ভালোবাসাই আমাদের মানুষ হিসেবে পরিচয় দেয়। সোলেমান সাহেবের ফোনটা কেটে দেওয়ার পর আরিয়ান কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অন্ধকার ঘরে কেবল তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু তার চোখে পানি নেই, আছে আগ্নেয়গিরির মতো টকবগে রাগ। সোলেমান সাহেব ভেবেছিলেন রহমত আলীকে সরিয়ে দিলে আরিয়ান ভেঙে পড়বে, কিন্তু তিনি জানতেন না আরিয়ান এই চালটি আগেই অনুমান করেছিল। আরিয়ান দ্রুত তার ল্যাপটপ খুলল। সে জানত সোলেমান সাহেবের প্রতিটি গোপন আস্তানা কোথায়। সে আগে থেকেই রহমত আলীর পাঞ্জাবিতে একটি ছোট জিপিএস ট্র্যাকার লুকিয়ে রেখেছিল। প্রযুক্তির এই লড়াইয়ে ক্ষমতার দম্ভ টিকতে পারে না। কয়েক মিনিটের মধ্যেই আরিয়ান লোকেশন পেয়ে গেল। শহরের উপকণ্ঠে সোলেমান সাহেবের একটি পরিত্যক্ত গুদামঘর। বৃষ্টির রাত, গুদামঘরের ভেতর আবছা আলো। রহমত আলীকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে। সোলেমান সাহেবের লেলিয়ে দেওয়া গুন্ডারা তাকে মারধর করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই গুদামঘরের ভারী লোহা কাটার শব্দ হল। কোনো পুলিশ নয়, আরিয়ান একা এসে দাঁড়িয়েছে। তার হাতে কোনো অস্ত্র নেই, আছে কেবল একটি ট্যাবলেট পিসি। আরিয়ান শান্ত গলায় বলল, এই গুদামের ভেতর যা যা ঘটছে সব এখন সোশ্যাল মিডিয়ায় লাইভ হচ্ছে। 5 লাখ মানুষ দেখছে আপনাদের চেহারা। হাত তুলুন। গুন্ডারা থতমত খেয়ে গেল। ডিজিটাল যুগে গোপনীয়তা বলে কিছু নেই। আরিয়ানের এই একটা চালে সোলেমান সাহেবের পালিত বাহিনী ছত্রভঙ্গ হয়ে পালালো। আরিয়ান দৌড়ে গিয়ে রহমত আলীর বাঁধন খুলে দিল। বৃদ্ধ রহমত আলী আরিয়ানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। আরিয়ান বিড়বিড় করে বলল, বাবা, আমি তোমাকে মরতে দেব না। তোমাকে ছাড়া আমার এই লড়াই অর্থহীন। পরদিন সকালে আদালত চত্বর লোকে আরণ্যকায়। মিডিয়ার ক্যামেরা আর উৎসুক মানুষের ভিড়। ডিএনএ টেস্টের রিপোর্ট আজ জমা হবে। সোলেমান সাহেব তার আইনজীবীদের দল নিয়ে ঢুকেছেন। তার মুখে এখনও কৃত্রিম গাম্ভীর্য, কিন্তু চোখের ভেতরের আতঙ্ক লুকিয়ে রাখা যাচ্ছে না। বিচারক রিপোর্টটি হাতে নিলেন। ঘরে পিনপতন নীরবতা। বিচারক গম্ভীর স্বরে ঘোষণা করলেন, ডিএনএ রিপোর্টের ফলাফল অনুযায়ী আরিয়ান এবং সোলেমান সাহেবের ডিএনএ 99.9% মিলে গেছে। অর্থাৎ আরিয়ান সোলেমান সাহেবেরই বৈধ উত্তরাধিকারী। পুরো আদালত কক্ষে শোরগোল পড়ে গেল। সোলেমান সাহেব পাথরের মতো বসে রইলেন। আরিয়ান ধীরে ধীরে তার আসন থেকে উঠে কাঠগড়ার সামনে এসে দাঁড়াল। সে আদালতের দিকে নয়, সরাসরি সোলেমান সাহেবের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে ভেবেছিলেন আমার পরিচয় মুছে দিয়েছেন, কিন্তু আজ সেই ডাস্টবিনের কাদা মেখেই আমি এই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার আসল কুপরিচয় বিশ্বকে দেখিয়ে দিতে এসেছি। আপনি আমাকে রক্ত দিয়েছেন ঠিকই, কিন্তু সেই রক্তে কোনো আভিজাত্য নেই, আছে কেবল অপরাধের দুর্গন্ধ। আরিয়ান আরও একটি প্রমাণ পেশ করল, কাসেম আলীর ডায়েরির সেই অডিও ক্লিপ যা সে উদ্ধার করেছিল। সেখানে সোলেমান সাহেবের নিজের কণ্ঠেই নবজাতককে হত্যার নির্দেশের প্রমাণ পাওয়া গেল। বিচারক বিলম্ব না করে রায় দিলেন, সোলেমান সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। আদালতের বাইরে যখন পুলিশ সোলেমান সাহেবকে হাতকড়ি পরানো নিয়ে যাচ্ছে, তখন আরিয়ানের সাথে তার শেষ দেখা হল। সোলেমান সাহেব নিচু স্বরে বললেন, আমার সব সম্পত্তি, আমার বংশের নাম, সবই তো এখন তোমার। তুমিই জিতলে আরিয়ান। আরিয়ান তার পালক পিতা রহমত আলীর হাতটা শক্ত করে ধরে সোলেমান সাহেবের দিকে তাকাল। সে এক টুকরো হাসি দিয়ে বলল, আপনার বংশের নাম বা সম্পত্তি কোনোটারই আমার প্রয়োজন নেই। আমার পরিচয় এই মানুষটি, যিনি নুচি হয়েও আমাকে রাজপুত্রের মতো সম্মান দিয়ে বড় করেছেন। রক্তের সম্পর্কের চেয়ে লালন পালনকারী পিতার শ্রেষ্ঠত্ব আজ প্রমাণিত। আপনি আপনার কর্মফল ভোগ করুন, আর আমি আমার বাবার সাথে শান্তিতে বসবাস করব। আরিয়ান তার কালো কোটটা খুলে রহমত আলীর কাঁধে জড়িয়ে দিল। তারা দুজন জনসমুদ্রের মধ্য দিয়ে হেঁটে চলে গেল এক নতুন ভোরের দিকে। নৈতিক শিক্ষা। মানুষের পরিচয় তার আভিজাত্যময়, তার সততা আর লালন পালনের গুণে। যে রক্ত আমাদের জন্ম দেয় সে আমাদের মানুষ করতে পারে না, মানুষ করে সেই হাত যা আমাদের বিপদে আগলে রাখে। প্রিয় দর্শক, আরিয়ানের এই প্রতিশোধ এবং ন্যায়ের গল্পটি আপনার কেমন লাগেছে? আপনি কি মনে করেন আরিয়ান সঠিক বিচার পেয়েছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এই ধরনের আরও ইমোশনাল এবং সাসপেন্সফুল গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।